নমস্কার, সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। একটা নতুন দিন, আর নতুন দিন মানে নতুন উদ্যম। আর নতুন দিন যখন শুরু হয় তখন আমরা মনের জানালায় নতুন কিছু করবার চেষ্টা করি। আজকেও তার অন্যথা নয়। আজকে যাকে আমাদের স্টুডিওতে পেয়েছি তার সঙ্গে আলাপ করে নেব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শম্পা মণ্ডল। কোথা থেকে আসছেন আপনি? দমদম ক্যান্টনমেন্ট। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। কেমন আছেন বলুন? ভীষণ ভালো আছি। আমিও ভীষণ ভালো আছি। এখন তো ভীষণ রকম গরমের সময়, এবং গরমের মাঝে মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা একটা বৃষ্টির একটা রেশ আছে। ওয়েদারটা খারাপ লাগছে না, তাই না? হ্যাঁ, একদম। তো আজকে তুমি কি রেখেছো আমাদের জন্য? প্রথমে একদম বৈশাখ মাস আর রবি ঠাকুরের জন্মদিন, তো আমি আমার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করছি আজকের পর্ব। একদম একদম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গেরও খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অপূর্ব কবিতা। এভাবেই কি পরিচয় দিলে তুমি তোমার? মিষ্টি করে বললে, খুব ভালো লাগলো। এরপর তুমি কি শোনাচ্ছ আমাদের? এরপর সময় ভীষণ মূল্যবান, জানো তো। সময়ের ঘেরাটোপে অনেক চেনা সম্পর্ক অচেনা হয়ে যায়। তাই তো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা শোনাই, কেউ কথা রাখেনি। বেশ, খুব ভালো লাগার কবিতা, বলো। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি।
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি সেসব কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখিনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কি অদ্ভুত না এই যে কথা না রাখার যে একটা ধরন মানুষের মধ্যে আজকাল ভীষণ রকম ভাবে জন্মেছে। কি নিদারুণ না ব্যাপারটা। হ্যাঁ, একটা মানুষ সারা জীবন চেয়ে গেল যে কেউ তার কথা রাখবে, প্রতীক্ষা, তার আপনজন, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্যের খুবই ভালো বলেছো তুমি। আর কবিতাটাও ভীষণ রকমের ভালো কবিতা, আমার ভীষণ পছন্দের কবিতা। আমার মনে হয় যারা যারা কবিতা ভালোবাসে তারা সবাই বোধ করি এই ধরনের কবিতা পড়তে ভালোবাসেন। এরপর কি শোনাবে? এরপর একটা বাংলাতে অদ্ভুত রকমের প্রবাদ আছে জানো তো, বিয়ের বাজারে মেয়ে চাই আর কি, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এরকম প্রবাদ ভীষণ রকম। এবং মেয়েটি দেখতে কেমন হবে, কালো কি ফর্সা, তার পড়াশুনো, সে রান্না জানে কিনা, এরকম নানা প্রশ্নের সম্মুখীন আজও অনেক পরিবার এবং অনেক মেয়েকে হতে হচ্ছে। মানে 2025-এ দাঁড়িয়েও এরকম ধরনের নানান সমাজ ব্যবস্থা, আমার মনে হয় যে প্রাচীন সমাজ ব্যবস্থাতেও এই ব্যাপারটা ছিল। আর আমরা যতই আধুনিক হয়েছি আমরা মনে করে নিয়েছি যে আমরা ভীষণ রকম আধুনিক। তখনকার নারীদের প্রতি যে ভঙ্গি ছিল সেটা একরকমের দৃষ্টিভঙ্গি। এখন যেটা হয়েছে না সেটা ভীষণ রকম ভাবে, আমি তো বলবো যে এটা আরো উন্নত হয়ে গেছে। এই শোষণটা আরো উন্নত হয়েছে। মানে আমরা উন্নত কতটুকু হতে পেরেছি জানি না, কিন্তু শোষণ কিন্তু উন্নত হয়েছে। শোষণের মান। বেশ, শুনবো তোমার কবিতা। হ্যাঁ, রাজীব ঘোষের একটি কবিতা, কোণে দেখার গল্প। আজ আমাকে দেখতে আসবে। গত 7 দিন ভেবেছি কোন শাড়ি, কোন টিপ। রোজ ভোরে রেওয়াজ করেছি রবীন্দ্রসঙ্গীত। মা বলেছে মুখে বেসন মাখো, মুখে বেসন মাখলে, গয়না পরলে নাকি লক্ষ্মী লক্ষ্মী মনে হয়। সনকা মাসি ধার দিয়েছে ভদ্র কাপ, প্লেট। মাসের শেষে আজও ব্যাগ ভর্তি বাজার, সুন্দর চাদরে সযত্নে ঢাকা আমাদের দারিদ্র রেখা, উষা মেশিনটাও। আজ আমাকে দেখতে আসবে। দুপুরে চব্যচুষ্য খাওয়া দাওয়া হলো, ঢেকুর, পান। বিকেলের ছাদে আমি খুব দেমাকি, আঁচলে ঘুরঘুর করছিল বাতাবি রঙা প্রজাপতি। সারা রাত্রি মনে করেছিলাম দেওর, শ্বশুর, হারমোনিয়ামের মতো ছোট্ট সংসার। 7 দিন পর নির্মম পোস্টকার্ড, বেজন বাবু সবই ভালো, দাঁতটা একটু উঁচু। ভগবান আপনাদের মঙ্গল করুক। মুহূর্তে আমি, মা, মাধ্যমিক ভাই, বুকে পেসমেকার বাবা, চুরমার। কারো হাতে সান্ত্বনার বাক্য ছিল না। আচ্ছা বলুন তো, আমি কি আলু পটল, নাকি ঘর সাজাবার জিনিস, নাকি কাজের মেয়ে? আমার হাঁটা, গান, কথা, রান্নার হাত, গ্র্যাজুয়েট কিনা, কায়স্থ কিনা, সব কিছুতেই নম্বর। মেয়ে হয়ে জন্মানো কি যন্ত্রণার। সোনার আংটি বেকলেও সোনা।
2.5 বছর হয়নি, আজ নিয়ে 30 পার হবে। আমাকে আবারও দেখতে আসছে। মাসের শেষে ব্যাগ ভর্তি বাজার, সুন্দর চাদরে সযত্নে ঢাকা আমাদের দারিদ্র রেখা। উষা মেশিনটাও বিকেলের ছাদে ঘুরঘুর করেনি বাতাবি রঙা প্রজাপতি। পায়ের কাছে মরে পড়ে আছে বিষাদ। 7 দিন পর নির্মম পোস্টকার্ড। বিজনবাবু, সবই ভালো, দাঁতটা একটু উঁচু। ভগবান আপনাদের মঙ্গল করুক। এইগুলোই কিন্তু অহরহ চলছে আমাদের সমাজ জীবনে, একেবারে মিশে গেছে। একদমই তাই। এই যে পোকাটা না, এই পোকাটা ঢুকে গেছে, এর থেকে বেরোনোর পথ নেই। সত্যি তাই। তবু আমাদের বাঁচতে হবে, আমাদের লড়াই করতে হবে, এটাই তো জীবন। ঈশ্বর আমাদের সহায়তা করুক এবং আমরা যেন এগিয়ে যেতে পারি। সত্যি, এবং সবাই যেন খুব সুস্থ স্বাভাবিক ভাবে চলতে পারি। শুধুমাত্র এই মেয়েটি দেখতে কেমন, তার দাঁত উঁচু কিনা বা গায়ের রং যেন কারো পরিচয় না হয়, তাই তো। যেন মনের খোঁজ রাখে, সেই আবেদন সকলের কাছে। এবং শুধুমাত্র ওই এই কয়েকটা জিনিস দিয়ে কারো মানে কি বলবো যোগ্যতা যাচাই করা উচিত একেবারেই নয়। এরপর কি শোনাচ্ছ? এরপর একটু অন্য রকমের কবিতা শোনা। একদম একদম। লাল মাটির দেশে যাই এবং সেখানকার সাঁওতাল আদিবাসীদের জীবন বৈচিত্র্য, তাদের লোককবিতা শোনাতে চাইছো, তাই তো? তাদের জীবন এবং তাদের প্রেম ভালোবাসার একটা সুনিপুণ তুলির টানে ছবি এঁকেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় 3 পাহাড়ের স্বপ্ন কবিতার মধ্য দিয়ে, সেটা শোনাই। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি লোককবিতা শোনাচ্ছ না, কিন্তু একটু সেই আঙ্গিকের বা ধাঁচের কিছু শোনাচ্ছ। বেশ। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পদ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরে লাগে গান গাই কাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটে দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মিতেনি আজ রাতে, চাঁদ কুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাতমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়ে। মাদুল মাতাল মাদুল বাজছে তোরই জন্য লো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিলো। রাঙা ফুল মেয়েটির খোপায় চলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে। বাহ, সত্যি তো, ভালোবাসা বাসিতে তো কোনো দোষ নেই। আর কি শোনাচ্ছ? পণ্যেন্দ্র পত্রীর একটি কবিতা কথোপকথন, নন্দিনী চিঠি শুভঙ্করকে, তার একটা অংশ বিশেষ। বেশ বেশ। অ্যাপয়েন্টমেন্ট করলে সেটা রাখতে হয়। বাড়ি থেকে বেরোতে 47 রকমের ছল চাতুরি, গন্ডা গন্ডা মিথ্যের মুখে সত্যির স্নো পাউডার, হাজার উটকো বিপদের আশঙ্কায় হাত পা ডিপ ফ্রিজের মাংস।
তবু ঘড়ির কাঁটায় কাঁটায় রেস্টুরেন্টে মশার টিকিট দেখা না পেয়ে কেবিনের অন্ধকার ঢুকে আলো জ্বালাই। চেনা পেয়ারা আমাকে দেখে নিষ্পলক। তোমাকে সারপ্রাইজ দেব বলে পরে এসেছিলাম মায়ের বেনারসি। গড়িয়াহাটের মোড়ে বাসের জন্য দাঁড়াতেই সামনে এসে দাঁড়ালো এক ফুলওয়ালা, চণ্ডালিকা তৃষ্ণা কাতর বৌদ্ধ ভিক্ষুকের দৃষ্টি। কিনলাম বেলকে বাতিল করে জুইয়ের করে, সেও তোমার কথা ভেবে। তোমার শেষ চিঠিটাই ছিল জুইয়ের উপমা। যখন সেকেন্ডকে মনে হয় যুগ, তখন আধ ঘন্টা ইন্টারনেটই, আর কেবিনের মধ্যে আধ ঘন্টা একলা মেয়ে মানে হাজার চোখের চাহনি। সময় পেরোতেই গায়ের বেনারসি, চটের বস্তা, জুঁই ফুলের মালা, শিকল। সেদিন আমার না ঘুমানো রাতের খবর জানে কেবল মরা আকাশের জ্যান্ত একটা নক্ষত্র আর আমার মাথার বালিশ। বাহ। আর শম্পা, তোমার থেকে এবার কি শুনবো? পূর্ণেন্দ্র পত্রের আর একটা কবিতা, সেই গল্পটা। বেশ। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের চকঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। অপূর্ব কবিতা। আচ্ছা, এই কবিতাগুলো খুব রূপকথার গল্পের মতো না? হ্যাঁ। কিন্তু রূপকথার গল্পে যেমন একটা ভালো মোরাল কিছু থাকে, সুন্দর কিছু দিয়ে শেষ হয়, এই গল্পগুলো রূপকথার মতো গল্প হলেও শেষটা কিন্তু খুব বিষাদে পরিপূর্ণ। হ্যাঁ। এই যে বিয়েটা কেন হলো না, ওর সঙ্গে কেন বিয়েটা হলো না, আমাদের জীবনের সঙ্গে অনেকটা মিলিয়ে মিশিয়ে আমরা ভাবলে ভাবতে পারি। একদমই তাই। তাই তো। এরপর কি শোনাবে? যেতে যেতে কি শুনবো বলো? এরপরে প্রশান্ত মুখার্জির একটা কবিতা শোনাই, সীতা। বেশ। আমি সীতা, অজনী সম্ভূতা। মিথালিয়া জনকের আয়োজিত যজ্ঞের সমাপ্তিকালে ধরিত্রী মাতার বক্ষ ভেদ করে ভূমিষ্ঠ হয়েছিলাম আমি। আমার জন্মলগ্নে ছিল না কোনো পিতৃ পরিচয়, যেহেতু আমি হলকর্ষণ জাতা, ভূমির সমুত্থিতা। তাই মিথিলারাজ করুণা করে পালক পিতার পরিচয় দিয়েছেন আমায়। আর এখন আমি আপনার সম্মুখে, হে মর্যাদা পুরুষোত্তম রাম। সেই শৈশবকাল হতে আমার আরাধ্য ছিলেন আপনি। মনে মনে আপনার বীরত্বের, আপনার ওই সৌমকান্ত রূপের প্রেমে পড়েছিলাম আমি। হে রঘুবীর, আমার প্রতিটি জাগ্রত মুহূর্তে অথবা শয়নে স্বপনে আপনাকেই স্বামী রূপে গ্রহণ করতে চেয়েছিলাম আমি। আমার সে বাসনা পূরণ হলো সেদিন, যেদিন মিথিলার স্বয়ম্বর সভায় মুহূর্তের মধ্যে হরধনু ভঙ্গ করে অসীম বীরত্ব প্রদর্শন করলেন আপনি। আর আমিও সগৌরবে বরমাল্য দিলাম আপনার গলায়। শত শত রাজপুত্রদের মাঝে স্বামী রূপে নির্বাচন করলাম শুধুমাত্র আপনাকে। সহধর্মিণী হয়ে প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলাম। নতুন করে আমার পরিচয় হলো অযোধ্যার কুলবধূ। কিন্তু
সে সুখ সইল না আমার বেশি দিন। কুচক্রী মন্থরার ছলনায় রাজমাতা কৈকেয়ীর ষড়যন্ত্রের শিকার হলাম আমরা। মাতার অভিপ্সা এবং পিতার প্রতিজ্ঞাকে মান্যতা দিয়ে আপনি নিলেন 14 বছরের বনবাস। সেদিন অন্যায় জেনেও আপনার সিদ্ধান্তকে প্রথম সমর্থন জানিয়েছিলাম আমি, কারণ আপনি আমার স্বামী, আমার আরাধ্য দেবতা। আজ লঙ্কা থেকে ফিরে এসে আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি, কিন্তু এ কি শোনালেন আপনি স্বামী? অগ্নি পরীক্ষার উপর নির্ভর করবে আমার গর্ভজাত সন্তানের ভবিষ্যৎ। মারীচের ছলনায় দুষ্ট রাবণ বলপূর্বক অপহরণ করবে আমায়। এ যে আমার অজানা ছিল স্বামী। সোনার হরিণ ধরতে চেয়ে ভুল করেছিলাম আমি, কিন্তু কোন ছলনার বশে আমার সে ভুল, সে কথা তো আপনার অজানা নয়। খুব ভালো লাগলো, ভীষণ ভালো কিছু কবিতা শুনলাম। এরপর কি শুনবো তাহলে? জীবনানন্দ দাশের একটি কবিতা শোনাই, 20 বছর পরে। বেশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধনের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ শোকলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরে পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের। 20 বছরেরও পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরে পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অসত্যের জানালার ফাঁকে, কোথায় লুকায় আপনাকে। চোখের পাতার মতো নেমে চুপি, কোথায় জিলে টানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তাকে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। খুব ভালো লাগলো, ভীষণ ভালো কিছু কবিতা শুনলাম। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, কবিতায় কবিতায় থেকো এবং কবিতায় বেঁচে থাকো, সুস্থ থাকো, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকো। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে হবে কিন্তু চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ।